ভয়ঙ্কর এক ঝড়ের রাতে পথ হারানো এক অহংকারী নারী শিল্পপতিকে নিজের ভাঙা ঘরে আশ্রয় দিয়েছিলেন এক পঙ্গু বৃদ্ধ। তারপর যা ঘটল তা দেখে স্বার্থপর এ পৃথিবীর বিবেক কেঁপে উঠবে। মাঝরাতে কোটি টাকার মালকিন এক নারী প্রবল বৃষ্টিতে ভিজতে ভিজতে একটি জীর্ণ কুটিরের সামনে এসে দাঁড়ান। সেখানে একাই থাকতেন অসহায় এক বৃদ্ধ। তিনি ওই নারীকে কেবল এক রাতের জন্য সেখানে থাকার জায়গা দেন। কিন্তু অহংকারী ওই নারী সেই রাতে পঙ্গু বৃদ্ধের সাথে যা করলেন এবং শেষে যা ঘটল তা জানলে আপনার চোখেও জল চলে আসবে। বন্ধুরা, এই লোমহর্ষক এবং শিক্ষণীয় গল্পটি পুরোপুরি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর হ্যাঁ, ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রাতের আকাশ ছিঁড়ে যেন অঝোর ধারায় বৃষ্টি নামছিল। ঘন কালো মেঘ, ভয়ঙ্কর বজ্রপাত আর দমকা হাওয়া চারপাশের পরিবেশকে এক ভুতুড়ে রূপ দিয়েছিল। সেই দুর্যোগের রাতে জনমানবহীন কর্দমাক্ত এক পথে এক নারী থরথর করে কাঁপতে কাঁপতে হাঁটছিলেন। তার বয়স 28 কি 29-এর কোঠায়। পরনে ডিজাইনার শাড়ি, গলায় হীরের নেকলেস আর হাতে লাখ টাকার ব্যাগ তার আভিজাত্যের গল্প বলছিল। কিন্তু এই মুহূর্তে তার চেয়ে অসহায় প্রাণী পৃথিবীতে আর দ্বিতীয়টি ছিল না। তার নাম রিয়া, দেশের অন্যতম সেরা এক গার্মেন্টস সাম্রাজ্যের মালকিন, যার ভয়ে অফিসের কর্মচারীরা তটস্থ থাকে। আজ সেই রিয়া এক বিন্দু আশ্রয়ের জন্য পাগলের মতো ছুটে বেড়াচ্ছে। দামি শাড়িটা কাদায় মেখে একাকার, শীতে ঠোঁট নীল হয়ে গেছে আর চোখের জল বৃষ্টির সাথে মিশে একাকার হয়ে যাচ্ছিল, যা এই অন্ধকারে দেখার কেউ ছিল না। রিয়া বারবার তার সিগন্যালহীন আইফোনটার দিকে তাকাচ্ছিল আর আকাশের দিকে মুখ তুলে যেন সৃষ্টিকর্তাকেই দোষারোপ করছিল, কিন্তু জবাব হিসেবে পাচ্ছিল শুধু মেঘের গর্জন। প্রকৃতির এই রুদ্ররোষের সামনে তার সমস্ত ক্ষমতা আজ তুচ্ছ হয়ে গিয়েছিল। মাত্র 3 ঘন্টা আগেও পরিস্থিতি একদম ভিন্ন ছিল। সে একটি 5 স্টার হোটেল থেকে বছরের সেরা নারী উদ্যোক্তার পুরস্কার নিয়ে ফিরছিল। এসি গাড়ি, বডিগার্ড আর সাফল্যের অহংকার সবই তার নিত্যদিনের সঙ্গী। কিন্তু পাহাড়ি রাস্তায় এক নির্জন বাঁকে হঠাৎ বিশাল এক গাছ ভেঙে পড়ে তাদের গাড়ির সামনে। চালক গাড়ি বাঁচাতে গিয়ে খাদে আটকে যায়। বডিগার্ড আর ড্রাইভার সাহায্য আনতে অন্ধকারে বেরিয়ে যায়, আর রিয়া গাড়িতে একা বসে থাকতে না পেরে নিজেই হাঁটতে শুরু করে। আর তখনই সে পথ হারিয়ে ফেলে। বাড়তে থাকে রাতের অন্ধকার আর বৃষ্টির তাণ্ডব। কোটি টাকার মালিক হয়েও আজ তার মাথার উপর কোনো ছাদ নেই। হাঁটতে হাঁটতে হঠাৎ দূরে একটি মিটমিটে আলোর রেখা তার চোখে পড়ে। বাঁশ আর ছনের তৈরি একটা নড়বড়ে ঘর, বাতাসে যার চাল যে কোনো মুহূর্তে উড়ে যেতে পারে বলে মনে হচ্ছিল। আর ভেতরে কুপির আলো জ্বলছিল। রিয়া কোনো কিছু না ভেবেই সেই আলোর দিকে ছুটতে শুরু করে। দরজার সামনে এসে সে থমকে দাঁড়ায়। তার স্বভাবসুলভ অহংকার তাকে যেন কারো কাছে হাত পাততে বাধা দিচ্ছিল। কিন্তু কনকনে ঠান্ডার এক ঝাপটা তাকে মনে করিয়ে দেয় যে সে এখন কোনো সিইও নয়, শুধুই একজন অসহায় নারী। সে কাঁপা হাতে দরজায় ধাক্কা দেয়। ভেতর থেকে এক বয়স্ক কণ্ঠ ভেসে আসে, কে রে বাবা এই দুর্যোগের রাতে? রিয়া কান্না মিশ্রিত গলায় বলে, আমি রাস্তা হারিয়ে ফেলেছি, আমাকে একটু ভেতরে আসতে দিন। চারপাশটা কিছুক্ষণ শান্ত থাকে, তারপর ক্যাচ ক্যাচ শব্দ করে দরজাটা খুলে যায়। সামনে দাঁড়িয়ে আছেন এক বৃদ্ধ, বয়স 60-এর কাছাকাছি হবে। পরনে একটা মলিন লুঙ্গি আর গায়ে জড়ানো ছেঁড়া চাদর, উস্কো খুস্কো চুল, আর সবচেয়ে বড় কথা, তার বাঁ পাটা হাঁটুর নিচ থেকে নেই। তিনি ক্রাচে ভরকে দাঁড়িয়ে আছেন। তার নাম রহিম। রহিম এক নজরে রিয়াকে দেখলেন। দামি পোশাকে কাদামাখা এক সম্ভ্রান্ত নারী শীতে জবুথবু হয়ে আছে। এটুকু দেখেই তিনি আর কোনো প্রশ্ন না করে বললেন, মা গো, ভেতরে আয়, বাইরে তো প্রলয় চলছে। বৃদ্ধের এমন সহজ আমন্ত্রণে রিয়া যেন ঘোরের মধ্যে পড়ে গেল। সে ভাবতেই পারেনি এমন দরিদ্র একজন মানুষ অচেনা কাউকে এত সহজে নিজের ঘরে জায়গা দেবে। সে ধীর পায়ে ভেতরে প্রবেশ করে। ঘরটা নিতান্তই ছোট। একপাশে কিছু কাঠের টুকরো আর খোদাই করার যন্ত্রপাতি, অন্য পাশে মাটিতে পাতা একটা মাদুর। ঘরের চারদিকেই অভাবের ছায়া প্রকট। কিন্তু অদ্ভুতভাবে ঘরটার ভেতর একটা প্রশান্তির আমেজ ছিল। রহিম চাচা এক কোণ থেকে একটা পরিষ্কার গামছা এগিয়ে দিয়ে বললেন, মা, মাথাটা মুছে নে, নয়তো ঠান্ডা বসে জ্বর আসবে। রিয়া গামছাটা হাতে নেয় ঠিকই, কিন্তু তার চোখ তখনও ওই পঙ্গু বৃদ্ধের দিকে। সে জীবনে অনেক মানুষের সাথে মিশেছে, কিন্তু এত নিঃস্বার্থ দরদ কখনো দেখেনি। সে একটু ইতস্তত করে জিজ্ঞেস করে, আপনি কি এই ভাঙা ঘরে একাই থাকেন?
বৃদ্ধের ছোটের কোণে এক চিলতে বিষণ্ণ হাসি ফুটে ওঠে। তিনি বলেন, হ্যাঁ মা, একা থাকাটাই তো এখন আমার নিয়তি। রিয়া তার কথার গভীরতা ঠিকই ধরতে পারে, কিন্তু আর কথা বাড়ায় না। রহিম চাচা একটা ছোট কেরোসিনের স্টোভ জ্বালিয়ে একটা সসপ্যান বসিয়ে দেন। তারপর বলেন, একটু গরম জল আর আদা চা বানিয়ে দিই, শরীরটা গরম হবে। রিয়া অভ্যাসবশত বলে ওঠে, না না, লাগবে না। কিন্তু বৃদ্ধ তাকে থামিয়ে দিয়ে বলেন, বিপদে পড়া মানুষকে সেবা না করলে আল্লাহ নারাজ হবেন মা। এই সহজ কথাগুলো রিয়ার অহংকারী মনে তীরের মতো বিঁধে যায়। কিছুক্ষণ পর বৃদ্ধ তাকে ধোঁয়া ওঠা চা এগিয়ে দেন। চায়ে চুমুক দিতেই রিয়ার মনে হয় পৃথিবীর সব দামি কফির চেয়ে এই চায়ের স্বাদ যেন 1000 গুণ বেশি। বাইরে তখনও ঝড় চলছে, কিন্তু ঘরের ভেতরটা একদম নিরাপদ। রিয়া একটু সংকোচের সাথে বলে, ঝড় না থামা পর্যন্ত আমি কি এই রাতটুকু এখানে থাকতে পারি? বৃদ্ধ 1 সেকেন্ডও না ভেবে বলেন, ঘরটা গরিবের হতে পারে মা, কিন্তু মনটা তো আর গরিব নয়। তুই নিশ্চিন্তেই মাদুরে বসে থাক। রিয়া জীবনে এই প্রথমবার কোনো চুক্তি বা শর্ত ছাড়া একটুখানি শান্তি পেল, কিন্তু সে ঘুণাক্ষরেও ভাবতে পারেনি যে এই রাতটা তার জীবনের সব হিসেব নিকাশ পাল্টে দেবে। আর এই জীর্ণ কুটিরে আজ এমন এক ঘটনা ঘটতে যাচ্ছে যা তাদের সবাইকে চরম পরীক্ষার মুখে ফেলবে। বাইরে একটানা বৃষ্টির পতন আর ছনের চালে বাতাসের শোঁ শোঁ শব্দ মিলে এক বিষণ্ণ পরিবেশ তৈরি করেছিল। ছোট ওই কুটিরের এক কোণে মাদুরের ওপর রিয়া বসেছিল, হাতে গরম চায়ের গ্লাস আর মনে এক অজানা তৃপ্তি। জীবনের এই প্রথম ধাপে এসে তার মনে হচ্ছিল সে এমন এক পরিবেশে আছে যেখানে তার ব্যাংক ব্যালেন্স বা স্টেটাস দেখে কেউ তাকে সম্মান করছে না, সম্মান করছে স্রেফ একজন রক্তমাংসের মানুষ হিসেবে। রহিম চাচা স্টোভের পাশে বসে একটা পাত্রে কিছু মুড়ি আর আখের গুড় মাখাচ্ছিলেন। তার চোখে মুখে বয়সের ছাপ, কিন্তু হাতের প্রতিটি কাজে অসীম মমতা। রিয়া অপলক দৃষ্টিতে তাকে দেখছিল আর নিজের ভেতরেই লজ্জিত হচ্ছিল। সে নিজেই বুঝতে পারছিল না যে সমাজের সবচেয়ে নিচুতলার এই মানুষটির কাছে সে এত নিরাপদ বোধ করছে কেন। বৃদ্ধ মুড়ি মাখা বাটিটা তার দিকে এগিয়ে দিয়ে বললেন, মা, খেয়ে নে, তোকে খুব পরিশ্রান্ত দেখাচ্ছে। রিয়া প্রথমে নিজের স্বভাব মতো না বলতে গিয়েও থেমে যায়। সে চুপচাপ বাটিটা হাতে তুলে নেয়। মুখে এক মুঠো মুড়ি দিতেই তার মনে হলো পৃথিবীতে এর চেয়ে সুস্বাদু খাবার আর কিছুই হতে পারে না। সে 5 স্টারে বসে কত দামি খাবার খেয়েছে, কিন্তু এই মুড়ি গুড়ে যে মমতা মেশানো ছিল তা কোনো টাকায় কেনা যায় না। বেশ কিছুক্ষণ তারা দুজনেই চুপচাপ, শুধু বৃষ্টির একটানা গর্জন আর স্টোভের মৃদু শব্দ শোনা যাচ্ছিল। আর সেই নৈশব্দের মাঝেই যেন নতুন এক উপলব্ধির জন্ম হচ্ছিল। হঠাৎ নীরবতা ভেঙে রিয়া প্রশ্ন করে বসে, আচ্ছা চাচা, আপনি আমাকে না চিনেই ঘরে ঢোকার অনুমতি দিলেন কেন? আমি তো কোনো চোর ডাকাতও হতে পারতাম। রহিম চাচা আপন মনে একটু হেসে বললেন, মারে, মানুষের মুখ হলো তার মনের আয়না। তোর মুখে অহংকার থাকলেও কোনো ছলনা ছিল না, ছিল শুধু বাঁচার আকুতি। এই উত্তর শুনে রিয়া স্তব্ধ হয়ে যায়। তার মনে হয় আজ পর্যন্ত কেউ তাকে এত নিখুঁতভাবে পড়তে পারেনি। একটু পর বৃদ্ধ খুঁড়িয়ে খুঁড়িয়ে দেয়ালের কাছে গিয়ে একটা কাঠের তৈরি পুতুলের দিকে তাকান। পুতুলটিতে একজন নারী আর একটি ছোট মেয়ের অবয়ব খোদাই করা। রিয়া কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, এটা কার মূর্তি? বৃদ্ধের চোখ ছলছল করে ওঠে, কিন্তু তিনি গলা খাকারি দিয়ে নিজেকে স্বাভাবিক রেখে বলেন, আমার স্ত্রী আর মেয়ের। রিয়া একটু অপ্রস্তুত হয়ে পড়ে। সে খুব সাবধানে জানতে চায়, ওনারা এখন কোথায়? রহিম চাচা একটা দীর্ঘশ্বাস বুকের ভেতর চেপে রেখে বলেন, ওরা অনেক দূরে চলে গেছে মা। 15 বছর আগের এক ভয়ঙ্কর বন্যায় চোখের সামনে দুজনেই ভেসে গেল। আমি এই পঙ্গু পা নিয়ে ওদের বাঁচাতে পারলাম না। সেই থেকে এই কাঠ খোদাই করেই ওদের স্মৃতি আঁকড়ে বেঁচে আছি। বৃদ্ধের প্রতিটি শব্দে এক বুক হাহাকার লুকিয়েছিল, অথচ তার কণ্ঠে ছিল অদ্ভুত এক স্থিরতা। রিয়ার বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। সে আজ প্রথমবার বুঝতে পারে দুনিয়ায় সবকিছুর সমাধান পয়সা দিয়ে হয় না। সে অপরাধ বোধ নিয়ে বলে, সরি চাচা, আপনাকে পুরনো কথা মনে করিয়ে কষ্ট দিলাম। বৃদ্ধ মাথা নেড়ে বলেন, না মা, এতে কষ্টের কিছু নেই। স্মৃতিগুলো ভাগ করে নিলে বুকের পাথরটা একটু হালকা হয়। এই কথাটা রিয়ার অহংকারের শক্ত খোলসটা ভেঙে চুরমার করে দেয়। হঠাৎ সে বলে ওঠে, জানেন চাচা, আমার বিশাল ব্যবসা, গাড়ি বাড়ি সব আছে, কিন্তু আমার নিজের বলতে কেউ নেই। ভেতরটা একদম ফাঁকা। বৃদ্ধ স্নেহের দৃষ্টিতে তাকিয়ে বললেন, টাকা দিয়ে কখনো মনের শূন্যতা ভরে না মা, তার জন্য ভালোবাসার মানুষ লাগে। কথাগুলো রিয়ার আত্মাকে গভীরভাবে নাড়া দিয়ে যায়। বাইরে বিকট শব্দে বাজ পড়ল।
এবং তার সাথেই বৃষ্টির প্রকোপ যেন দ্বিগুণ হয়ে গেল। ঠিক এমন সময় প্রচণ্ড বেগে বাতাসের এক ধাক্কায় কুটিরের নড়বড়ে দরজাটা সশব্দে খুলে গেল। রিয়া তড়িঘড়ি করে উঠে দরজাটা বন্ধ করতে যায়, কিন্তু দরজার পাল্লা টান দিতে গিয়ে সে থমকে দাঁড়ায়। অন্ধকারে বিদ্যুতের ঝলকানিতে সে স্পষ্ট দেখতে পায় উঠোনের এক কোণে কেউ একজন দাঁড়িয়ে আছে। তার গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। সে দ্রুত দরজাটা আটকে দিয়ে রহিম চাচার দিকে আতঙ্কের দৃষ্টিতে তাকায়। বৃদ্ধ একটু চিন্তিত হয়ে পড়েন, তবে তিনি সান্ত্বনা দিয়ে বলেন, ভয় পাস না মা, হয়তো রাস্তার কোনো কুকুর বা শিয়াল আশ্রয় খুঁজছে। কিন্তু রিয়ার মন কিছুতেই মানছিল না। তার চোখে মুখে স্পষ্ট ভয়ের ছাপ ফুটে ওঠে। আর ঠিক সেই মুহূর্তেই দরজার বাইরে থেকে প্রচণ্ড জোরে ধাক্কা পড়তে শুরু করে। ঠক 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 বিকট সেই আওয়াজে পুরো ছনের ঘরটা কেঁপে ওঠে। রিয়া আর বৃদ্ধ দুজন দুজনের দিকে তাকাতে থাকে। কিছুক্ষণ আগের সেই প্রশান্তির পরিবেশ নিমিষেই এক ভয়ঙ্কর আতঙ্কে রূপ নেয়। রিয়া আস্তে আস্তে দরজার দিকে পা বাড়ায়। তার বুকটা তখন হাতুড়ির মতো পিটছে। সে যেই দরজার খিল খোলার জন্য হাত বাড়িয়েছে, বৃদ্ধ তার হাতটা খপ করে ধরে ফেলেন। ফিসফিস করে বলেন, থাম্মা, বাইরে কে আছে আমরা তো জানি না। কিন্তু ধাক্কার মাত্রা ক্রমেই বাড়তে থাকে। এখন আর এটা শুধু ঝড়ের রাত ছিল না, এই রাত এক ভয়ানক বিপদের পূর্বাভাস নিয়ে হাজির হয়েছিল। দরজায় অনবরত পড়তে থাকা ধাক্কার শব্দ ওই ছোট্ট কুটিরের পিনপতন নীরবতাকে পুরোপুরি ছিন্ন ভিন্ন করে দিয়েছিল। রিয়া এবং রহিম চাচা দুজনেরই নিঃশ্বাস ভারী হয়ে আসছিল। দরজার প্রতিটি আঘাত যেন কোনো আসন্ন সর্বনাশের বার্তা বয়ে আনছিল। রিয়া আর চোখে বৃদ্ধের দিকে তাকায়। বৃদ্ধের বুলিরেখায় ঢাকা মুখমণ্ডলে ভয়ের রেখা স্পষ্ট, কিন্তু রিয়ার ভেতরে থাকা সেই পুরনো লড়াকু সত্তাটা ধীরে ধীরে মাথা চাড়া দিয়ে উঠতে থাকে। সে বৃদ্ধের হাতটা আলতো করে ছাড়িয়ে নিয়ে দৃঢ় গলায় বলে, ভয় পেয়ে ঘরে বসে থাকলে বিপদ কাটবে না চাচা, আমি দেখছি কে ওখানে। বৃদ্ধ তাকে আবার বাধা দেওয়ার চেষ্টা করেন, কিন্তু ততক্ষণে দরজার ওপর আঘাত এতটাই ভয়ঙ্কর রূপ নিয়েছিল যে মনে হচ্ছিল পাল্লাটাই ভেঙে পড়বে। শেষমেশ রিয়া বুকের সবটুকু সাহস এক করে ধীরে ধীরে দরজার খিলটা খুলে দেয়। দরজা খুলতেই হুড়মুড় করে এক রাশ বাতাস আর বৃষ্টির ছাট ঘরের ভেতর ঢুকে পড়ে। আর সেই সাথে সামনে এসে দাঁড়ায় এক অপরিচিত মুখ। বৃষ্টিতে ভিজে জবুথবু এক কিশোরী মেয়ে। তার পরনের সালোয়ার কামিজ বেশ কয়েক জায়গা থেকে ছেঁড়া। চোখে মুখে চরম আতঙ্ক, আর সারা শরীর থরথর করে কাঁপছে। সে হাঁপাতে হাঁপাতে আর্তনাদ করে ওঠে, দরজাটা বন্ধ করুন, জলদি। রিয়া কয়েক সেকেন্ডের জন্য হতভম্ব হয়ে যায়, তবে পরক্ষণেই সে দ্রুত দরজাটা আটকে দেয়। রহিম চাচা মেয়েটির বিধ্বস্ত অবস্থা দেখে কিছুটা পিছিয়ে যান। তিনি উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করেন, কে তুই মা, আর এত রাতে এমন ঝড়ের মধ্যে কোথা থেকে আসছিস? মেয়েটি কিছুক্ষণ দুই হাতে মুখ ঢেকে হাঁপাতে থাকে, তারপর ভাঙা গলায় বলে, আমার নাম নীলা, আমি পালিয়ে এসেছি, কিছু খারাপ লোক আমাকে তাড়া করে বেড়াচ্ছে। এই কথা শোনামাত্রই ঘরের ভেতরের পরিবেশ মুহূর্তের মধ্যে ভারী হয়ে ওঠে। রিয়া তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়েটির দিকে তাকিয়ে প্রশ্ন করে, কারা তারা, আর কেনই বা তোমার পেছনে পড়েছে? নীলা ভয়ে ভয়ে চারপাশটা দেখে নেয়, যেন তার সন্দেহ হচ্ছে ঘরের কোণেও কেউ লুকিয়ে আছে কিনা। তারপর সে কাঁদো কাঁদো গলায় বলে, আমি কোনো অপরাধ করিনি, কিন্তু যাদের হাত থেকে আমি পালিয়ে এসেছি তারা খুব ভয়ঙ্কর পাচারকারী। আমি কোনো মতে জান হাতে নিয়ে এখানে লুকিয়েছি। রিয়া আর রহিম চাচা একে অপরের মুখের দিকে তাকাতে থাকেন। কিছুক্ষণ আগেও যে কুটিরটিকে পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয় মনে হচ্ছিল, এখন সেখানেই যেন মৃত্যুর পদধ্বনি শোনা যাচ্ছে। রহিম চাচা নিচু গলায় বলেন, দেখ মা, আমি একজন পঙ্গু মানুষ, আর আমরা এমনিতেই বিপদে আছি। নতুন করে কোনো ঝামেলায় জড়ানো আমাদের ঠিক হবে না। কিন্তু নীলার অসহায় অবস্থা দেখে রিয়ার পাষাণ হৃদয়ও গলে যায়। মেয়েটি শীতে কাঁপছিল, আর তার চোখের দৃষ্টিতে বাঁচার এক করুণ আকুতি জ্বলজ্বল করছিল। রিয়ার নিজের ভেতরে এক অদ্ভুত যুদ্ধ শুরু হয়ে যায়। একদিকে তার নিজের জীবনের নিরাপত্তা, অন্যদিকে একজন অসহায় মেয়ের প্রতি মানবিকতা। কয়েক মুহূর্ত গভীরভাবে চিন্তা করার পর সে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, ঠিক আছে, আজকের রাতটা তুমি আমাদের সাথেই এখানে লুকোতে পারো, কিন্তু যদি কোনো বিপদ হয় তবে তার মোকাবিলা আমাদের সবাইকেই করতে হবে। নীলার সাথে সাথে কৃতজ্ঞতায় মাথা নেড়ে বলে, আপনাদের অনেক ধন্যবাদ, আমি এই ঋণ জীবনেও শোধ করতে পারবো না। বৃদ্ধ তার নিজের গামছাটা নীলার দিকে এগিয়ে দিয়ে তাকে শুকিয়ে নিতে বলেন, কিন্তু কুটিরের সেই স্নিগ্ধ পরিবেশ আর অবশিষ্ট ছিল না। তিনজনের মনেই জেকে বসেছে এক অজানা ভয়। তারা তিনজনই নিঃশব্দে বসে থাকে। শুধু বাইরে বৃষ্টির রিমঝিম শব্দ আর মাঝে মাঝে দমকা হওয়ার ভয়ঙ্কর শীষ শোনা যাচ্ছিল।
হঠাৎ বেশ দূর থেকে কয়েকজন মানুষের কর্কশ কণ্ঠস্বর ভেসে আসে। মনে হচ্ছিল কয়েকজন মিলে কাউকে হন্যে হয়ে খুঁজছে। রিয়া তড়িৎ গতিতে জানালার ফাঁক দিয়ে বাইরে উকি দেয়। ঘুটঘুটে অন্ধকারে কয়েকটা টর্চের আলো এদিক ওদিক ঘুরতে দেখা যায়। তার হৃৎপিণ্ড আবার তীব্র বেগে লাফাতে শুরু করে। সে চাপা স্বরে বলে ওঠে, ওই লোকগুলো মনে হচ্ছে এদিকেই এগিয়ে আসছে। এই কথা শোনা মাত্রই নীলার মুখের রক্ত শূন্য হয়ে যায়। রহিম চাচা তড়িঘড়ি করে দরজার খিলটা আরেকটু শক্ত করে আটকে দেন এবং স্টোভের আলো পুরোপুরি নিভিয়ে দেন, যাতে বাইরে থেকে ঘরের ভেতরটা জনশূন্য মনে হয়। এখন তিনজনের মধ্যে পিন পতন নীরবতা, কিন্তু বাইরে বিপদ প্রতি সেকেন্ডে আরও কাছে এগিয়ে আসছিল। কর্দমাক্ত রাস্তায় ভারী জুতোর আওয়াজ স্পষ্ট হয়ে ওঠে। একজন একটু দূর থেকে চিৎকার করে বলে, এই দেখে টর্চ মার, ছুরিটা নির্ঘাত এই আশেপাশেই লুকিয়ে আছে। এই কথা শোনামাত্র ঘরের ভেতর লুকিয়ে থাকা তিনজনের শ্বাস যেন গলায় আটকে যায়। রিয়া তার জীবনে প্রথমবারের মতো এমন এক হাড়হিম করা ভয় অনুভব করে, যেখানে তার কোটি কোটি টাকা বা ক্ষমতা তাকে রক্ষা করতে সম্পূর্ণ ব্যর্থ। সে রহিম চাচার দিকে তাকিয়ে ফিসফিস করে বলে, যাই ঘটুক না কেন, আমরা একসাথেই আছি। বৃদ্ধ তার দিকে তাকিয়ে ভরসায় মাথা নাড়েন। ওই ছোট্ট কুটিরে আজ তিনজন সম্পূর্ণ অচেনা মানুষ একই বিপদের সুতোয় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গিয়েছিল। ঠিক তখনই ঘরের বাইরে সেই জুতোর শব্দ একদম দরজার কাছে এসে থেমে যায় এবং একটা বড়সড় ছায়া দরজার নিচ দিয়ে ভেতরে এসে পড়ে। রাতের সেই নীরবতা এবার প্রলয়নকরী ঝড়ে পরিণত হওয়ার অপেক্ষায়। দরজার ঠিক ওপাশে দাঁড়িয়ে থাকা সেই ছায়াটি যেন ঘরের ভেতরে তিনজনের স্পন্দন থামিয়ে দিয়েছিল। বাইরে তখনও অবিরাম ধারায় বৃষ্টি ঝরছিল, কিন্তু সেই মুহূর্তে বৃষ্টির প্রতিটি ফোঁটার শব্দ যেন তাদের কানে পৌঁছাচ্ছিল না, কারণ তাদের বুকের ভেতর ভয়ে ড্রাম বাজছিল তার চেয়েও অনেক বেশি জোরে। রিয়া, রহিম চাচা এবং নীলা তিনজনই পাথরের মূর্তির মতো এক জায়গায় দাঁড়িয়ে থাকে। হঠাৎ দরজার ওপর প্রচণ্ড জোরে আঘাত এসে পড়ে। এবারের আঘাতটা আগের চেয়েও অনেক বেশি সহিংস। ধাড়াম ধাড়াম, মনে হচ্ছিল কেউ লাথি মেরে দরজাটা আস্ত উপরে ফেলতে চাইছে। নীলার বুক ধরফর করতে শুরু করে। সে রিয়ার দিকে অসহায় দৃষ্টিতে তাকায়। তার চোখ দুটো যেন প্রশ্ন করছে, এবার আমাদের কি হবে? রিয়া নিজের ভয়কে প্রশমিত করে নীলাকে হাত নেড়ে ইশারা করে একদম চুপ থাকতে, কিন্তু বাইরে থেকে এক কর্কশ গলার আওয়াজ ভেসে আসে, দরজা খোল, আমরা খুব ভালো করেই জানি মেয়েটা ভেতরেই আছে। এই কথা শুনে নীলার পায়ের তলার মাটি যেন সরে যায়। তার চোখে মুখে চরম আতঙ্কের ছাপ ফুটে ওঠে। সে ফিসফিস করে কেঁদে ওঠে, ওরা আমাকে জ্যান্ত পুঁতে ফেলবে। রিয়া সাথে সাথে নিজের হাত দিয়ে নীলার মুখ চেপে ধরে এবং কানের কাছে ফিসফিস করে বলে, একদম চুপ, টুঁ শব্দটিও করবে না। কিন্তু বাইরে দাঁড়িয়ে থাকা লোকগুলো ততক্ষণে ধৈর্যের বাঁধ ভেঙে ফেলেছে। তারা দরজায় এলোপাতাড়ি লাথি ও লাঠির বাড়ি মারতে শুরু করে। প্রতিটি বিকট শব্দের সাথে সাথে বাঁশের বেড়া আর ছনের চাল থরথর করে কাঁপতে থাকে। রিয়ার মস্তিষ্কে বিদ্যুৎ গতিতে হাজারো চিন্তা ঘুরপাক খেতে থাকে। সে তার জীবনে প্রতিটি সংকটকে টাকার বান্ডিল দিয়ে মিটিয়েছে, কিন্তু আজ তার কাছে না আছে কোনো টাকার জোর, না আছে কোনো ক্ষমতা। আজ তার একমাত্র ভরসা তার নিজের সাহস। সে ফিসফিস করে রহিম চাচাকে জিজ্ঞেস করে, ঘরের পেছনে পালানোর কোনো রাস্তা আছে কি? বৃদ্ধ খুব সাবধানে মাথা নেড়ে জানান, পেছনের দিকে একটা ছোট কাঠের জানালা আছে, যেটা দিয়ে জঙ্গলে ঢোকা যায়, কিন্তু সেখানে এখন বুক সমান কাদা। রিয়া এক মুহূর্ত চিন্তা করে সিদ্ধান্ত নেয় এবং বলে, না, আমাদের এখানেই লুকাতে হবে। বাইরে বের হলে ওরা আমাদের সহজেই ধরে ফেলবে। ঠিক তখনই দরজায় আরেকটা প্রচণ্ড লাথি পড়ে আর কাঠের খিলটা মটমট করে ওঠে। হাতে আর এক মুহূর্ত সময় নেই। রিয়া নীলাকে টেনে ঘরের এক কোণে নিয়ে যায়, যেখানে কাঠের গুঁড়ি আর বড় বড় বস্তা রাখা ছিল। সে নীলাকে বস্তার পেছনে লুকিয়ে দিয়ে সতর্ক করে বলে, পরিস্থিতি যাই হোক না কেন, একটুও শব্দ করবে না। নীলা ভয় কাঁপতে কাঁপতে মাথা নাড়ে। রহিম চাচা ততক্ষণে নিজের কাঠের জিনিসপত্রগুলো এমনভাবে ছড়িয়ে দেন যেন মনে হয় ঘরটা শুধু একটা কারখানা। এখন পুরো ঘরটায় ঘুটঘুটে অন্ধকার নেমে আসে। ঠিক তখনই আরেকটা জোরালো ধাক্কা লাগে আর নড়বড়ে দরজাটা হুড়মুড় করে ভেঙে একপাশে ছিটকে পড়ে। বাইরে থেকে ৩-৪ জন পেশাদার গুন্ডা ঘরের ভেতর প্রবেশ করে। তাদের হাতে ধারালো অস্ত্র ও টর্চ লাইট, আর চোখে মুখে শিকার ফসকে যাওয়ার তীব্র আক্রোশ। তারা টর্চের আলো ফেলে ঘরের চারদিকে খুঁজতে থাকে। একজন বেশ রুক্ষ গলায় ধমক দিয়ে ওঠে, আমরা জানি ছুরিটা এখানেই লুকিয়ে আছে। রিয়া আর বৃদ্ধ এক কোণে দাঁড়িয়ে নিঃশ্বাস বন্ধ করে রাখে। গুন্ডাদের মধ্যে একজন রহিম চাচার দিকে টর্চের আলো ফেলে কড়া গলায় জেরা করে, এই বুড়ো, এখানে কোনো অল্প বয়সী মেয়ে এসেছিল কিনা সত্যি করে বল। বৃদ্ধ নিজেকে দারুণভাবে সামলে নিয়ে নির্বিকার গলায় বলেন, না বাবা, এই ঝড়ের রাতে এখানে কেউ আসেনি। তার কণ্ঠস্বরে ভয়ের লেশমাত্র ছিল না, ছিল এক অসীম সাহস, আর সেই সাহসই যেন রাতের সবচেয়ে বড় ঢাল হয়ে দাঁড়ায়।
কিন্তু লোকটি সন্দেহজনক দৃষ্টিতে পুরো ঘরটা তল্লাশি করতে শুরু করে। সে ঠিক সেই বস্তার স্তূপের দিকে এগিয়ে যেতে থাকে যেখানে নীলা ঘাপটি মেরে বসে আছে। রিয়ার হৃৎপিণ্ডের গতি দ্বিগুণ হয়ে যায়। তার মনে হয় এই বুঝি সব শেষ। লোকটি বস্তার কাছে পৌঁছতেই রিয়া হঠাৎ অন্ধকার থেকে সামনে এসে দাঁড়ায় এবং তার সিইও সুলভ গম্ভীর কণ্ঠে বলে ওঠে, এখানে কেউ নেই, তোমরা সম্পূর্ণ ভুল বাড়িতে এসেছ। তার কণ্ঠস্বরে এতটাই দাপট আর আত্মবিশ্বাস ছিল যে গুন্ডারা কয়েক সেকেন্ডের জন্য থমকে যায়। তাদের একজন রেগে গিয়ে বলে, তুই কে রে যে আমাদের জ্ঞান দিচ্ছিস? কিন্তু ঠিক সেই মুহূর্তে বাইরে থেকে তাদের আরেক সঙ্গী চিৎকার করে ওঠে, ওস্তাদ এখানে নেই, মেয়েটা মনে হয় পেছনের নদীটার দিকে পালিয়েছে। এই কথা শুনে লোকগুলো এক মুহূর্তের জন্য দ্বিধায় পড়ে এবং তারপর তড়িঘড়ি করে ঘরের বাইরে বেরিয়ে যায়। যাওয়ার আগে তারা আরও একবার টর্চ মেরে পুরো ঘরটা ভালো করে দেখে নেয় এবং তারপর ঘুটঘুটে অন্ধকারে বিলীন হয়ে যায়। ভাঙা দরজাটা একপাশে পড়ে থাকে আর বাইরের বৃষ্টির ছাঁট অনায়াসে ঘরের ভেতর ঢুকতে শুরু করে। বেশ কিছুক্ষণ পর্যন্ত ঘরের ভেতরে কেউ একটা শব্দও উচ্চারণ করে না। তারপর হঠাৎ বস্তার পিছন থেকে নীলা বেরিয়ে আসে এবং মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়ে, যেন সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে সে ফিরে এসেছে। তার দুই চোখ বেয়ে অঝরে জল ঝরতে থাকে। সে অস্পষ্ট ও কাঁপা গলায় বলে, আজ যদি আপনারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমাকে না বাঁচাতেন তবে এই পৃথিবীতে আমার আর কোনো অস্তিত্ব থাকত না। রহিম চাচা স্নেহের সুরে বলেন, ওপরওয়ালাই আমাদের একজন আরেকজনের বিপদে ঢাল হিসাবে পাঠিয়েছেন মা। রিয়া বোবার মতো একপাশে দাঁড়িয়ে থাকে, কিন্তু তার ভেতরের পুরো জগৎটা তখন ওলটপালট হয়ে যাচ্ছে। সে তার জীবনে এই প্রথমবার বুঝতে পারে যে মানুষের জীবনের সবচেয়ে বড় ক্ষমতা তার ব্যাংক ব্যালেন্স নয়, বরং তার বুকের সাহস এবং আরেকজন মানুষের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা। বাইরের প্রকৃতির তাণ্ডব এখন ধীরে ধীরে শান্ত হয়ে আসছিল, কিন্তু ওই ভাঙা কুটিরের ভেতরে আজ রাতে যে মানসিক ঝড় বয়ে গেছে তা এই তিনজন মানুষের জীবনের মোড় চিরদিনের মতো ঘুরিয়ে দিয়েছে। রিয়া রহিম চাচার দিকে তাকায় এবং তার চোখে এক গভীর শ্রদ্ধার ছাপ ফুটে ওঠে। সে ধীর গলায় বলে, চাচা আপনি সত্যি অনেক সাহসী। বৃদ্ধ একটি মলিন হাসি দিয়ে বলেন, মারে, মানুষের ঠেকা তাকে সাহসী হতে বাধ্য করে। কথা শুনে রিয়ার মনে ওই দরিদ্র পঙ্গু মানুষটির প্রতি এক অসীম ভক্তি জন্ম নেয়। দীর্ঘ এই রাত এখন ধীরে ধীরে শেষ হয়ে আসছিল, কিন্তু তাদের তিনজনের চোখেই ঘুমের কোনো চিহ্নমাত্র ছিল না। প্রত্যেকের মনের গহীনে হাজারো ভাবনা ঘুরপাক খাচ্ছিল। নীলা তার মৃত্যুভয় কাটিয়ে উঠে নিজেকে স্বাভাবিক করার আপ্রাণ চেষ্টা করছিল। রহিম চাচা তার নিজের জীবনের পুরনো ক্ষতগুলোকে আড়াল করে পাথরের মতো শক্ত হয়ে বসেছিলেন, আর রিয়া তার ফেলে আসা বিলাসবহুল জীবনের হিসেব মেলাতে বসেছিল। তার বারবার মনে হচ্ছিল সে হয়তো জীবনভর শুধু মরীচিকার পেছনেই ছুটেছে। আসল শান্তি আর সুখ যে কোথায় তা সে আজ পর্যন্ত খুঁজেই পায়নি। ঠিক তখনই দূরে কোথাও থেকে ভোরের আজানের সুমধুর ধ্বনি ভেসে আসে এবং আকাশের এক কোণে ভোরের আলো ফুটতে শুরু করে। ভোর হতে চলেছে, এমন এক নতুন ভোর যা এই তিনজন মানুষের জন্যই সম্পূর্ণ নতুন এক অধ্যায় নিয়ে আসতে চলেছে। কিন্তু এই রাতের রোমাঞ্চকর গল্প এখনও শেষ হয়নি, কারণ আসল সত্যের পর্দা এখনও উন্মোচন হওয়া বাকি ছিল। আর সেই সত্যটা এতটাই ভয়ঙ্কর ছিল যা সবকিছু পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে। ভোরের মিষ্টি আলো যখন ওই ভাঙা কুটিরের ভেতরে উঁকি দিল, রাতভর জমে থাকা আতঙ্ক আর গুমোট ভাবটা ধীরে ধীরে কেটে যেতে শুরু করে। কিন্তু এর পাশাপাশি অনেক না বলা প্রশ্ন তাদের মনে উঁকি দিতে থাকে। বাইরের বৃষ্টি এখন সম্পূর্ণ থেমে গেছে। স্নিগ্ধ বাতাসে ভেজা মাটির এক সুন্দর সুবাস ভেসে আসছিল, আর আকাশটাও বেশ পরিষ্কার দেখাচ্ছিল। কিন্তু ঘরের ভেতর বসে থাকা তিনজনের মনের আকাশ তখনও ভারাক্রান্ত। রিয়া ভাঙা দরজার কাছে দাঁড়িয়ে বাইরের শান্ত প্রকৃতির দিকে তাকিয়ে থাকে। তার চোখের সামনে রাতের সেই ভয়ঙ্কর দৃশ্যগুলো বারবার ভেসে আসছিল। সে তার কর্পোরেট জীবনে কখনো কল্পনাও করেনি যে মাত্র এক রাতের ব্যবধানে তার পুরো মানসিকতা এভাবে বদলে যাবে। অন্যদিকে রহিম চাচা স্টোভের কাছে বসে আবার চায়ের জল বসাচ্ছিলেন, যেন রাতে কোনো কিছুই ঘটেনি। কিন্তু তার কপালে চিন্তার ভাঁজ আর চোখে লুকিয়ে থাকা উদ্বেগ খুব সহজেই বোঝা যাচ্ছিল। নীলা ঘরের এক কোণে জড়সড় হয়ে বসে আছে,
মাথা নিচু করে সে যেন তার অন্ধকার ভবিষ্যতের কথা ভেবে শিউরে উঠছে। বেশ কিছুক্ষণ তাদের মধ্যে এক অদ্ভুত নীরবতা বিরাজ করে। তারপর বৃদ্ধ 3টে চায়ের গ্লাস বানিয়ে দুজনের দিকে এগিয়ে দিয়ে ধীর কণ্ঠে বলেন, নে মা, গরম চাটা খেয়ে নে, শরীরে একটু বল পাবি। রিয়া গ্লাসটা হাতে তুলে নেয়, কিন্তু এবার তার হাতটা স্পষ্ট কাঁপছিল। সে চায়ে একটা চুমুক দিয়ে নীলার চোখের দিকে সোজা তাকিয়ে বলে, এবার আমাকে পুরো সত্যি ঘটনাটা খুলে বলো। আসল ব্যাপারটা কি? ওই লোকগুলো কারা, আর কেনই বা তারা তোমাকে হন্যে হয়ে খুঁজছে? নীলা প্রথমে একটু ইতস্তত করে চোখ নামিয়ে নেয়, কিন্তু পরক্ষণেই সে যেন বুঝতে পারে যে এখন আর সত্য লুকিয়ে রাখার কোনো অর্থ নেই। সে একটা দীর্ঘ শ্বাস ফেলে কাপা গলায় বলতে শুরু করে, আমি এক বস্তির মেয়ে। আমার বাবা মা মারা যাওয়ার পর আমার সৎ কাকা আমাকে দেখাশোনা করত, কিন্তু সে একজন জঘন্য মানুষ। সে টাকার লোভে আমাকে ওই পাচারকারী দলের হাতে বিক্রি করে দেয়। আমি যখন এই ষড়যন্ত্রের কথা জানতে পারি, আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। আমি সেখান থেকে কোনো মতে পালিয়ে পুলিশের কাছে যাওয়ার চেষ্টা করি, কিন্তু পুলিশ স্টেশনে পৌঁছানোর আগেই ওরা আমাকে দেখে ফেলে আর তাড়া করতে শুরু করে। তখন থেকেই ওই হায়নারা আমার পেছনে ঘুরছে। এই নির্মম সত্যটা শুনে রিয়া আর রহিম চাচা দুজনেই শিউরে ওঠেন। বৃদ্ধ সাথে সাথে বলে ওঠেন, তুই একদম ঠিক কাজ করেছিস মা। অন্যায়ের কাছে মাথা নত না করে প্রতিবাদ করাটাই আসল মানুষের কাজ। কিন্তু নীলা হতাশা ভরা গলায় বলে, হ্যাঁ চাচা, কিন্তু এখন আমার জীবনের কোনো নিশ্চয়তা নেই। ওরা আমাকে খুঁজে পেলে টুকরো টুকরো করে ফেলবে। রিয়া কিছুক্ষণ নীরব থাকে, তারপর সে এক দৃঢ় প্রত্যয় নিয়ে বলে ওঠে, এখন আর ভয় পাওয়ার কোনো কারণ নেই। যদি তুমি সত্যের পথে থাকো, তবে এই রিয়া জামান তোমার শেষ রক্তবিন্দু দিয়ে হলেও তোমার পাশে থাকবে। এই অপ্রত্যাশিত কথা শুনে নীলা অবাক বিস্ময়ে রিয়ার দিকে তাকিয়ে থাকে। তার বিশ্বাসই হচ্ছিল না যে সমাজের এত উঁচুতলার একজন মানুষ তার মতো এক পথের ভিখারির জন্যে এত বড় প্রতিশ্রুতি দিতে পারে। রহিম চাচাও রিয়ার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকেন। তার মনেও রিয়ার প্রতি সম্মান আরও বেড়ে যায়। ঠিক সেই মুহূর্তে রিয়ার আইফোনটা হঠাৎ করে বেজে ওঠে। হয়তো সকাল হতেই নেটওয়ার্ক ফিরে এসেছে আর ব্যাটারিতে সামান্য চার্জ অবশিষ্ট ছিল। ফোন অন হওয়ার সাথে সাথেই হাজারটা মিসড কল আর মেসেজের নোটিফিকেশন আসতে শুরু করে। তার কোম্পানির বোর্ড মেম্বার, অ্যাসিস্ট্যান্ট আর আত্মীয় স্বজন সবাই তাকে পাগলের মতো খুঁজছে। রিয়া ফোনটার স্ক্রিনের দিকে কিছুক্ষণ এক দৃষ্টে তাকিয়ে থাকে এবং তারপর হঠাৎ ফোনটা সুইচ অফ করে দেয়। রহিম চাচা অবাক হয়ে জিজ্ঞেস করেন, মা, তুই ফোনটা বন্ধ করে দিলি কেন? তোর কাছের মানুষগুলো তো তোকে না পেয়ে দুশ্চিন্তায় মরে যাচ্ছে। রিয়া এক চিলতে প্রশান্তির হাসি হেসে বলে, চাচা, জীবনের এই প্রথমবার আমার মনে হচ্ছে আমি নিজেকে চিনতে পেরেছি। আমি এখনই আমার সেই নকল আর যান্ত্রিক জগতে ফিরে যেতে চাই না। এই কথা শুনে নীলা আর বৃদ্ধ দুজনেই হতবাক হয়ে যায়। তখনই হঠাৎ বাইরের কাঁচা রাস্তা থেকে গাড়ির জোরালো হর্ন আর সাইরেনের শব্দ ভেসে আসে। তিনজন চমকে একসাথে ভাঙা দরজার দিকে তাকায়। রিয়ার হৃৎপিণ্ড আবার দ্রুত স্পন্দিত হতে থাকে। সে ধীরে ধীরে বাইরে পা রাখে এবং দেখে যে পুলিশের কয়েকটা জিপ আর তার কোম্পানির গাড়ি সেখানে দাঁড়িয়ে আছে। পুলিশ অফিসাররা দ্রুত গাড়ি থেকে নেমে চারদিকে সতর্ক দৃষ্টি রাখছেন। রিয়ার মুখে একটা স্বস্তির আভা ফুটে ওঠে, কিন্তু নীলার চেহারায় আবার সেই মৃত্যুর ভয় ফিরে আসে। সে ঘাবড়ে গিয়ে রিয়ার হাত চেপে ধরে বলে, ম্যাডাম, যদি ওই গুন্ডারা জেনে যায় যে পুলিশ চলে এসেছে, তবে তারা আমাকে আর বাঁচতে দেবে না। ঠিক তখনই একজন সিনিয়র পুলিশ অফিসার রিয়াকে দেখে দ্রুত পায়ে এগিয়ে আসেন এবং স্যালিউট করে বলেন, ম্যাম, আপনি কি রিয়া জামান? রিয়া এক পা এগিয়ে গিয়ে শান্ত গলায় উত্তর দেয়, হ্যাঁ, আমি রিয়া। অফিসার হাঁ ছেড়ে বাঁচার মতো করে বলেন, আমরা আপনাকে কাল রাত থেকে হন্যে হয়ে খুঁজছি। পাহাড়ি রাস্তায় আপনার গাড়ির ভয়াবহ দুর্ঘটনা দেখেছি আর আপনার ড্রাইভার আমাদের খবর দিয়েছে যে আপনি এই জঙ্গলের দিকে চলে এসেছেন। রিয়া শুধু মাথা নেড়ে সম্মতি জানায় এবং তারপর হঠাৎ গম্ভীর হয়ে বলে, অফিসার, আমার দুর্ঘটনার চেয়েও এখন বড় একটা কাজ আছে। সে ঘরের ভেতর থেকে নীলাকে সামনে টেনে এনে বলে, এই মেয়েটি একটি আন্তর্জাতিক পাচার চক্রের অন্যতম সাক্ষী এবং শিকার। একে এখনই সর্বোচ্চ পুলিশি নিরাপত্তা দেওয়া প্রয়োজন। ইন্সপেক্টর নীলার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে ভ্রু কুঁচকে বলেন, ম্যাম, আপনি যা বলছেন তা কি সত্যি? নীলা তখন রিয়ার সাহস দেখে নিজের সবটুকু শক্তি সঞ্চয় করে পুরো ঘটনার বিবরণ পুলিশের সামনে তুলে ধরে। পুলিশ সাথে সাথে মেয়েটিকে অভয় দিয়ে বলে, এখন আর কোনো চিন্তার কারণ নেই, আমরা ওই পাচার চক্রের সবাইকে আজই আইনের আওতায় আনব। একথা শুনে নীলার দুচোখ বেয়ে আনন্দাশ্রু গড়িয়ে পড়ে। তার মনে হলো সে এক নতুন জন্ম লাভ করেছে। রহিম চাচা 2 হাত তুলে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানান, কিন্তু ঠিক তখনই রিয়া এমন একটি ঘোষণা দেয় যা উপস্থিত সবাইকে চমকে দেয়। সে অফিসারের চোখের দিকে তাকিয়ে বলে, এই পুরো কেসটায় আমি ব্যক্তিগতভাবে যুক্ত থাকব এবং নীলার সব আইনি খরচ আমি বহন করব।
অফিসার অবাক হয়ে প্রশ্ন করেন, কিন্তু ম্যাম, আপনি কেন এত ঝুঁকি নিচ্ছেন? রিয়া দৃঢ় কণ্ঠে জবাব দেয়, কারণ এখন আর এটা শুধু নীলার একার লড়াই নয়, এটা অন্যায়ের বিরুদ্ধে সত্য এবং মানবতার লড়াই। এ কথা শুনে রহিম চাচার চোখে গর্বের জল চিকচিক করে ওঠে। তিনি স্বপ্নেও ভাবেননি যে অহংকারে মোড়ানো এক নারী মাত্র এক রাতের ব্যবধানে এতটা বদলে যেতে পারে। পুলিশ নীলার নিরাপত্তার দায়িত্ব নিয়ে তাকে জিপের দিকে নিয়ে যেতে থাকে, কিন্তু গাড়িতে ওঠার ঠিক আগে নীলা হঠাৎ ছুটে এসে রিয়া আর রহিম চাচার পায়ে হাত দিয়ে প্রণাম করে এবং অঝরে কাঁদতে কাঁদতে বলে, আপনারা দুজন আজ আমাকে একটা নতুন জীবন উপহার দিয়েছেন। রিয়া পরম মমতায় তাকে টেনে তুলে বুকে জড়িয়ে ধরে বলে, এবার তোমার জীবনটা মাথা উঁচু করে সম্মানের সাথে বাঁচবে। পুলিশের গাড়ির বহর চলে যাবার পর ওই ছোট্ট জীর্ণ কুটিরে আবার নীরবতা নেমে আসে, কিন্তু এবার এই নীরবতা কোনো ভয়ের বা আতঙ্কের নয়, বরং এক নতুন সুন্দর ভবিষ্যতের সূচনার ছিল। রিয়া রহিম চাচার দিকে ঘুরে তাকায় এবং একটা স্নিগ্ধ হাসি দিয়ে বলে, চাচা, আপনি আজ শুধু নীলাকে নয়, আমাকেও একটা নতুন জীবন দিয়েছেন। রহিম চাচা তার স্বভাবসুলভ লাজুক হাসি দিয়ে বলেন, আমি তো নিমিত্ত মাত্র মা, এই পরোপকারিতার মানবতা তো তোর নিজের ভেতরেই লুকানো ছিল, শুধু সঠিক সময়ের অপেক্ষায় ছিল। এ কথা শুনে রিয়ার বুকের ভেতর এক অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে পড়ে। সে খুব গভীরভাবে অনুভব করে যে এই এক রাতের সম্পর্ক জীবনের অন্য যে কোনো সম্পর্কের চেয়েও অনেক বেশি খাঁটি আর পবিত্র। রিয়া ধীর বায় বৃদ্ধের আরও কাছে গিয়ে তার হাত দুটো ধরে বলে, কাল রাতে আমি যদি রাস্তা হারিয়ে আপনার এই কুটিরে না আসতাম, তবে হয়তো আমি জীবনের সবচেয়ে বড় এবং রূঢ় সত্যটা কখনোই বুঝতে পারতাম না। রহিম চাচা রিয়ার দিকে একদৃষ্টে তাকিয়ে থাকেন এবং প্রশান্তির হাসির সাথে বলেন, মারে, জীবন আমাদের ঠিক সেই শিক্ষাই দেয় যে শিক্ষার আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন থাকে, কিন্তু আমরা আমাদের অহংকারের অন্ধত্বে তা বুঝতে পারি না। রিয়া একটা দীর্ঘ শ্বাস বুক ভরে টেনে নেয় এবং কুটিরের চারদিকে চোট বুলিয়ে নেয়। রাতের বেলায় যে ঘরটাকে তার কাছে চরম দারিদ্র্যের প্রতীক মনে হয়েছিল, এখন সেই ঘরে সে শুধুই সততা, পবিত্রতা আর পরম আপনত্ব দেখতে পাচ্ছিল। সে খুব ধীর এবং আন্তরিক গলায় বলে, চাচা, আমি তো আমার সেই যান্ত্রিক জীবনে ফিরে যাচ্ছি ঠিকই, কিন্তু আমি চাই আপনিও এবার এই নিঃসঙ্গতা আর অভাব থেকে বেরিয়ে আসুন। রহিম চাচা কয়েক মুহূর্তের জন্য একদম চুপ হয়ে যান। তার বলিরেখায় ঢাকা চেহারায় একসাথে অনেকগুলো আবেগ খেলা করতে থাকে, যেন তিনি তার বুকের ভেতরের পুরনো স্মৃতিগুলোকে হাতড়ে বেড়াচ্ছেন। তিনি খুব ধীর গলায় বলেন, আমার পুরো পৃথিবী বলতে তো এই ঘরটাই মা। আমি আমার স্ত্রী কন্যার এই স্মৃতিমাখা ভিটে মাটি ছেড়ে শহরের ওই পাথরের জঙ্গলে কোথাও যেতে পারবো না। এ কথা শুনে রিয়া খুব সহজেই বুঝতে পারে যে চাচার কাছে এই জরাজীর্ণ ঘরটা শুধু বাঁশ আর ছনের তৈরি কোনো বস্তু নয়, বরং তার পুরো জীবনের সঞ্চিত ভালোবাসা। কিন্তু রিয়ার মনেও ততক্ষণে এক অন্যরকম অনুভূতির জন্ম নিয়েছিল, যা সে নিজেই বিশ্লেষণ করার চেষ্টা করছিল। সে একটু থেমে বৃদ্ধের চোখের দিকে সরাসরি তাকিয়ে বলে, যদি আমি বলি যে আমি আমার ওই নকল জগৎটা ছেড়ে চিরকালের জন্য এখানে চলে আসতে চাই, তবে? রহিম চাচা চমকে ওঠেন। তিনি সাথে সাথে মাথা নেড়ে বলেন, এই ধরনের ঠাট্টা আমার সাথে করিস না মা। তোর জগৎ অনেক বড়, তুই অনেক মানুষের অন্নদাত্রী, তুই ওই বিলাসী জীবনের জন্যই তৈরি হয়েছিস। রিয়া তার কথা উড়িয়ে দিয়ে বলে, না চাচা, আমি আমার জীবনে প্রথমবারের মতো নিজের জন্য, নিজের আত্মার জন্য কিছু একটা অনুভব করতে পারছি, আর সেই অমূল্য জিনিসটা হলো পরম স্বস্তি, যা আমি আমার কোটি টাকার প্রাসাদেও কখনো পাইনি, কিন্তু এখানে পেয়েছি। রিয়ার এই কথা শুনে বৃদ্ধ চাচার বুকের স্পন্দন যেন কিছুক্ষণের জন্য থেমে যায়, কিন্তু তিনি তার বয়সের অভিজ্ঞতা দিয়ে নিজেকে সামলে নিয়ে বলেন, মারে, এটা শুধু গত রাতের ওই ভয়ানক পরিস্থিতির একটা সাময়িক প্রভাব। তুই তোর পরিবেশে ফিরে গেলে সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। এবার আপনি, হ্যাঁ, আপনি যিনি এই গল্পটি পড়ছেন বা শুনছেন, নিজেকে একবার প্রশ্ন করে দেখুন, যদি আপনি সেই দুর্যোগের রাতে রিয়ার জায়গায় থাকতেন, তবে আপনি কি করতেন? আপনিও কি নিজের আরামের কথা ভেবে এটা আমার দায়িত্ব নয় বলে দরজাটা মুখের উপর বন্ধ করে দিতেন? আপনি কেন নিজের জীবনের ঝুঁকি নিয়ে কোনো অপরিচিত মেয়েকে গুন্ডাদের হাত থেকে বাঁচাবেন? নাকি আপনিও রিয়া আর ওই পঙ্গু বৃদ্ধের মতো নিজের সমস্ত ভয়কে একপাশে সরিয়ে রেখে মানবতার হাত বাড়িয়ে দিতেন? কারণ জীবনের সবচেয়ে বড় সত্যিটা হলো, বিপদের সময় কাউকে সাহায্য করা মোটেও সহজ কোনো কাজ নয়, বিশেষ করে তখন যখন সামনের মানুষটি আপনার সম্পূর্ণ অপরিচিত এবং পরিস্থিতি আপনার জীবনের জন্য হুমকি স্বরূপ।
কিন্তু সেই কঠিন মুহূর্তগুলোই আসলে প্রমাণ করে দেয় যে মানুষ হিসেবে আমাদের আসল পরিচয়টা কি। আর এবার একটু নিজেকে রিয়ার জায়গায় দাঁড় করিয়ে দেখুন। যখন ভাগ্য আপনাকে 2 হাত ভরে সব কিছু দিয়েছে, টাকা, ক্ষমতা, সম্মান, প্রতিপত্তি, কোনো কিছুরই অভাব নেই, কিন্তু তবুও দিন শেষে আপনার মনের ভেতর কোনো স্বস্তি বা শান্তি নেই, আর ভয়ঙ্কর এক ঝড়ের রাতে হঠাৎ আপনার এই উপলব্ধি হলো যে জীবনের সবচেয়ে বড় আনন্দ আর তৃপ্তি কোটি টাকার ব্যাংক ব্যালেন্সে নয়, বরং মানুষের প্রতি মানুষের নিঃস্বার্থ ভালোবাসা আর সত্যিকারের মানবতায় লুকিয়ে থাকে।